ভিওডি বাংলার বিশেষ সাক্ষাৎকারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। আমরা শুরুতেই যাব তার কাছে। আপনার কাছে আগে সংস্কার নাকি নির্বাচন? আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার প্রবণতা আমরা লক্ষ্য করেছি। আমরা এটা চরম বিরোধী। আমরা চাই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেই সংস্কারের দরকার, এই সংস্কার করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি একটি কুচক্রী মহল তারা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার একটা পরিকল্পনা করছে। এজন্য আমাদের বক্তব্য যে যারা এই স্থানীয় সরকার নির্বাচন চায় তারা মূলত জাতীয়তাবাদী শক্তি, গণতান্ত্রিক শক্তিকে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়ার একটা প্রক্রিয়ার জন্যই এগুলো হচ্ছে। এজন্য একদিকে সংস্কার চলবে, অন্যদিকে নির্বাচনের আয়োজনও শুরু করতে হবে। আমরা দেখছি আনুপাতিক হারে নির্বাচনের কথা চলছে। আনুপাতিক হারে নির্বাচন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক বা ফলপ্রসূ হবে? আমরা যে সমস্ত দেশে আনুপাতিক হারে নির্বাচন হচ্ছে সেই দেশগুলো উন্নত এবং শিক্ষার হার গ্রাম অঞ্চলেও তাদের অনেক বেশি। তো বাংলাদেশের মতো একটা দেশে এই সংখ্যানুপাতিকের নির্বাচন এটা একটা অসম্ভব। কারণ হচ্ছে এখানে সাধারণ মানুষ তারা প্রতীক হিসাবে মানুষ চেনে, এখানে দল হিসাবে মানুষ তার কাউকে বিবেচনাবোধ করতে পারবে না। এবং আমাদের সংবিধানের সাথে সংখ্যানুপাতিকের যেই চিন্তা এটা সম্পূর্ণ সাংঘর্ষিক। সংবিধানে উল্লেখ রয়েছে যে মানুষের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। অন্যদিকে সংখ্যানুপাতিক হচ্ছে সারা বাংলাদেশে একটা দলকে মানুষ ভোট দেবে, যেই দল যেই পার্সেন্টের ভোট পাবে ওই পার্সেন্টেজের হিসাবে তারা সংসদ সদস্য পাবে। আমি মনে করি যারা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে চায় তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের প্রশ্ন তারা তুলছে। কারণ যদি আওয়ামী লীগকে কোনো কারণে সরকার নিষিদ্ধ না করে বা তাদের যদি আইনের আওতায় নিষিদ্ধ করা না যায় তাহলে তো তারাও নির্বাচনে অংশ নেবে। এবং তাদের তো বাংলাদেশে ফোর্স ফলোয়ার, তাদের সমর্থক আছে, তো এটা তো অস্বীকার করার সুযোগ নেই। কাউকে তো আদর্শিকভাবে নিশ্চিহ্ন করা যায় না। তো যার কারণে এর সুবিধাটা মূলত আওয়ামী লীগ পাবে এবং তাদেরকে সংসদে নেয়ার একটা প্রক্রিয়া হিসেবেই এই সংখ্যানুপাতিকের কথা বলা হচ্ছে। আপনার মতে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে প্রয়োজন? জাতীয় সংকট নিরসনের জন্য জাতীয় নির্বাচন দিতে হবে। আজকে জাতির যে সংকট, এই সংকট নিরসনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন যারা সরকার গঠন করবে তারা সেই নির্বাচন করবে। কারণ স্থানীয় সরকার নির্বাচন হয় ঘরের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ভাইয়ে ভাইয়ে লড়াই হয়, ছেলে বাপে লড়াই হয়। এই লড়াইয়ের কারণে আমরা চাই না যে আমাদের নির্বাচন কমিশন বিতর্কিত হোক। আমরা চাই না সংঘাত সহিংসতার আড়ালে যেন এই নির্বাচন কমিশনকে কোনো অপশক্তি প্রশ্নবিদ্ধ করতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? লেবার পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুগপৎ আন্দোলনের শরিক। সেই হিসাবে আমরা বিএনপির সাথে নির্বাচন করারও একটা চিন্তা আমাদের রয়েছে। সেই হিসাবে আমাদের কয়েকটি আসনে আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং আমি বিগত 2018 সালে ধানের শীষের প্রার্থী ছিলাম। আমার নির্বাচনী এলাকায় আমরা সর্বোচ্চটুকু ভাবে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ লেবার পার্টি আমাদের কেসি মার্কা লেবার পার্টির প্রতীক। লেবার পার্টি কেসি মার্কায়ও 100 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতা নিয়ে সেভাবেও আমরা একটা প্রস্তুতি রাখছি। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া।
আপনার দৃষ্টিকোণ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কতটুকু দৃশ্যমান? অন্তর্বর্তীকালীন সরকার কয়েকটি কমিশন করেছে এবং কয়েকটি কমিশন তারা তাদের কিছু মতামত, কিছু সুপারিশ ইতিমধ্যে তারা উপস্থাপন করেছে। আমার সামনেও সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন আমার সামনে রয়েছে। এছাড়া অন্যান্য কমিশনের সংস্কারের যে প্রস্তাবনাগুলো আমাদেরকে দিয়েছে, আমরা মনে করি এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার কখনো শেষ করা যায় না। রাষ্ট্র যতদিন থাকবে, মানবতা যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, ততদিন সংস্কার চলবে। এই যে সংস্কারের প্রস্তাবগুলো, এগুলো কিছু ধাপে ধাপে এটাকে প্রয়োগ করতে হবে। কোনোটা স্বল্প মেয়াদে, কোনোটা মধ্য মেয়াদে, কোনোটা দীর্ঘ মেয়াদে। সমস্ত সংস্কার একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা সাময়িক কোনো সরকার দিয়ে এটা সম্ভব নয়। যার কারণে আমি মনে করি যে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিলে তারা এই সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। এক কথায় আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ বলবেন নাকি সফল বলবেন? আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল বলবো, কিন্তু তার যে পরিষদ আছে, তার যে উপদেষ্টা মণ্ডলী আছে, এর ভিতরে আমি কাউকে সফল হিসাবে দেখছি না। সবাইকেই আমি লেজে গোবরে অবস্থায় দেখছি, কারণ তারা যার যার মিশন তারা নিয়ে কাজ করছে এবং তার যে টিম একটা প্রশ্নবিদ্ধ টিম। তিনি এনজিওদের প্রধানদেরকে নিয়ে একটা সরকার গঠন করেছে। শুধুমাত্র ডক্টর ইউনূসের ইমেজ, তার কারণেই এই সরকারটি এখনো সরকার পরিচালনা করছে। আওয়ামী লীগ ইস্যুতে আপনাদের অবস্থান কি হবে? আওয়ামী লীগ তারা গণহত্যাকারী একটি রাজনৈতিক দল। তারা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, তারা হত্যাকারী। এটার জন্য যেই ফায়সালা, এটা আদালতের মাধ্যমে আসতে হবে। আমরা কাউকে নিষিদ্ধ করার জন্য আমরা দাবি জানাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যার জন্য, কিন্তু এটার সিদ্ধান্ত আমরা কোর্টের মাধ্যমে চাই, আইনের মাধ্যমে চাই। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি না? আওয়ামী লীগ 6 মাস হয়েছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা নেত্রী, যেই 2000 মানুষকে হত্যা করা হয়েছে, কয়েক হাজার মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বিগত 17 বছরে বিএনপি, জামাত, লেবার পার্টি সহ আমরা যারা গণতান্ত্রিক দল, আমাদের নামে 1 লাখের বেশি মামলা দিয়েছে, 1 কোটির বেশি আসামি করেছে। আমি নিজেও সেই যুবলীগের হামলার শিকার। এই 5ই আগস্টের আন্দোলনে লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশনের নেতা নাঈম হাওলাদার শাহাদত বরণ করেছে। এখন পর্যন্ত তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা বা তার কোনো প্রতিনিধি এজন্য কোনো ক্ষমা চায়নি। জাতির কাছে তারা কোনো প্রকার রাজনীতি করার জন্য সুযোগ চায়নি। তা আমরা কেন আগ বাড়িয়ে তাদেরকে ক্ষমা করার কথা বলবো? আমরা কেন তাদেরকে খুঁজে তারপরে তাদেরকে রাজনীতি করার অধিকার আমরা দেব? তারা যদি কখনো জাতির কাছে ক্ষমা চায়, জাতি সিদ্ধান্ত নেবে যে তাদেরকে কি করবে। এবং এটার একটাই পথ হচ্ছে, যদি তারা নিষিদ্ধ না হয়, তারা যদি নির্বাচনে যায়, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, অথবা বিচারের মাধ্যমে তারা আদালত থেকে প্রত্যাখ্যাত হবে। আওয়ামী লীগ পুনর্বাসনে কে বা কারা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে? আমি মনে করি যে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আজকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলই ভূমিকা রাখছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বড় দলগুলো, ছোট দলগুলো সবাই মোটামুটিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গণিমতের মালের মতো ভাগযোগ করে নিয়ে গেছে। প্রায় সমস্ত দলই আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে। বিগত 17 বছরে বিএনপি, জামাত, লেবার পার্টির নেতাকর্মীদের কখনো তারা কিন্তু কোনোভাবে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখেনি। কিন্তু আমরা আজকে 6 মাস যেতে না যেতে আজকে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের যেই নেতাকর্মী যতটুকু বাকি আছে, তাই যে নতুন যে ছাত্রদের রাজনৈতিক দল তারা নিয়ে নেবে। কারণ আমরা দেখেছি যে অসংখ্য আওয়ামী লীগের লোকজন ইতিমধ্যে এই ছাত্রদের রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছে। প্রশাসনে এখনো আওয়ামী লীগ দোসররা রয়েছে, সে বিষয়ে আপনাদের অবস্থান কেমন থাকবে? আমি মনে করি যে বর্তমান সরকারও সর্বদলীয় সরকার, এখানে আওয়ামী লীগেরও অস্তিত্ব আছে। কারণ রাষ্ট্রপতিও কিন্তু আওয়ামী লীগের নিয়োগ করা, এবং প্রশাসনের বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের মনোনীত যারা, তারাই কিন্তু রাষ্ট্রের বিভিন্ন স্তরে আছে। তো আজকে আওয়ামী লীগ শুধুমাত্র নামে নেই, এবং তাদের নেতা নেত্রীরা হয়তো তাদের সশরীরে উপস্থাপিত নেই, কিন্তু তাদের প্রেতাত্মা, তাদের দোসর, তাদের দালালরা বিভিন্ন জায়গাতে এখনও রয়েছে। এবং তাদেরকে আমরা বলতে আমাদের যেই জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধের শক্তি, গণতান্ত্রিক শক্তি, বা যারা এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন ছাত্র জনতার পক্ষে,
তারাই কিন্তু আজকে এই দোসরদেরকে, এই দালালদেরকে পুনর্বাসন করছেন। আজকে বিচারপতিদের যাদের বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ, সেই সমস্ত বিচারপতিদেরকে বাঁচানোর জন্য হলফনামা দেওয়া হচ্ছে এই আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতায় যারা রাজনীতি করছে তারা। আমি মনে করি যে আজকে সচিবালয় হোক, আজকে সুপ্রিম কোর্ট হোক, জজ কোর্ট হোক, আমাদের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে আওয়ামী লীগের দোসর আছে, তারা শুধুমাত্র আমাদের কারণেই তারা এখনো টিকে আছে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, কিভাবে দেখছেন এটি? বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। সাংবিধানিকভাবে প্রত্যেকেরই রাজনৈতিক দল করার অধিকার রয়েছে। আমরা প্রত্যেকটা নতুন দলকে স্বাগত জানাই। তবে যারা ক্ষমতার অপব্যবহার করে, রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অবস্থান করে, যারা রাজনৈতিক দল করবে, তাদেরকে আমরা স্বাগত জানানোর জন্য প্রস্তুত নই। আমরা দেখেছি যে বর্তমান যিনি উপদেষ্টা রয়েছেন নাহিদ ইসলাম, তিনিই নাকি নতুন দলের সভাপতি হবেন। তিনি তো এই 6 মাসে ইতিমধ্যে তাদের এই উদ্যোগের সাথে যারা জড়িত আছেন তাদের সবাইকেই তিনি আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছেন। বিভিন্ন তদবির, বিভিন্নভাবে আর্থিকভাবে যারা মানুষের বাসায় টিউশনি করতেন, যাদের নুন আনতে পান্তা ফুরতো, যারা মানুষের পকেটের টাকায় চলতেন, তারা আজকে কোটি কোটি টাকার মালিক বনে গিয়েছেন। তারা আজকে গাড়ি ফ্ল্যাটের মালিক হয়েছেন। তো তারা এভাবে রাষ্ট্রকে ব্যবহার করে যদি রাজনৈতিক দল করে, সেই রাজনৈতিক দলকে লেবার পার্টি স্বাগত জানাবে না। ক্ষমতায় থেকে রাজনৈতিক দলের প্রধান হওয়া, এই বিষয়টি কিভাবে? আমরা দেখেছি যে এর আগেও রাজনৈতিক দল গড়ার ক্ষেত্রে ক্ষমতায় বসে অনেকেই করেছেন। আমরা এটা সবসময় বিরোধী। কেননা রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে যেই রাজনৈতিক দল হয় তাকে বলে কিংস পার্টি। তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক থাকে না, তারা জনগণের দল নয়। তারা হয়তো জনগণকে কিছুদিন তাদের বন্দুকের নল দিয়ে, তাদের ক্ষমতার জোরে প্রশাসনকে ব্যবহার করে জনগণকে নিবৃত করতে পারে, কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া সম্ভব নয়। আপনারা দেখেছেন যে পতিত স্বৈরাচার হোসাইন মোহাম্মদ এরশাদ, যিনি 9 বছর দেশ শাসন করেছেন, কিন্তু আজকে তার দলের অস্তিত্ব সংকটে পড়েছে। আজকে তাদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়া তাদের রাজনীতির কোথাও খুঁজে পাবেন না। বাংলাদেশের 300 আসনের মধ্যে কোথাও তাদের জমানত টিকানোর মতো অবস্থা নেই। এটাই প্রমাণ হয়, যার কারণে এইগুলো থেকে শিক্ষা নিতে হবে। যারা নতুন রাষ্ট্রকে, রাষ্ট্রযন্ত্রকে, রাষ্ট্রের রাজস্বকে, রাষ্ট্রের যেই গাড়ি সহ সুবিধা নিয়ে যারা রাজনৈতিক দল করতে চায়, তাদের জাতীয় পার্টি থেকে শিক্ষা নেওয়া উচিত। সর্বশেষ যেটি জানতে চাইবো, আপনার মতে অনেকে 1-11 আশঙ্কা করছে, আপনার মতামত কি? আমরা লক্ষ্য করেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে 1-11 অনেক কুশীলবদেরকে স্থান দেওয়া হয়েছে। আলী ইমাম মজুমদার, ব্রিগেডিয়ার সাখাওয়াত থেকে শুরু করে আমি বেশ কয়েকজনের নাম বলতে পারবো, যারা 2007 সালে 11 যারা বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যারা তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, যারা বেগম খালেদা জিয়াকে তাকে সেই গ্রেপ্তার করে তারপরে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করেছিল, রাজনীতি থেকে তাকে মাইনাস করার চেষ্টা করেছিল। 1-11-তে অনেকেই বলেন যে -2, মূলত -2 নয়, -1। এটা হচ্ছে বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী শক্তি, বিএনপিকে ধ্বংস করা। আমি আজকে যেইভাবে জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ডামাডোল এবং প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, আমি মনে করি এটা হচ্ছে সেই 11-এর অপশক্তির একটা কৌশল। তারা জাতীয়তাবাদী শক্তিকে রাজনীতি থেকে মাইনাসের জন্য নতুন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।